ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবার একটি অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। দেখো, সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা আছে, সেই পরীক্ষার কথা চিন্তা করেই কিন্তু এই সেটগুলো তৈরি করা হয়। এবং তাছাড়াও এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি বেরোতে চলেছে, সেই পরীক্ষাতে যে সমস্ত অঙ্ক আসবে সেই অঙ্কের কথা চিন্তা করেও কিন্তু আমাদের এই সেটগুলো তৈরি করা। তো দেখি আজকে প্রথম অঙ্ক কি আছে। নাম্বার 1, ইউবি নল দ্বারা কোনো চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় একটি নল সি দ্বারা ভর্তি চৌবাচ্চাটি 8 ঘন্টা কি বলেছে খালি হয়। তাহলে দুটো নল দ্বারা ভর্তি হয় আর সি নল দ্বারা হচ্ছে খালি হয়। বলছে তিনটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। এবার দেখো, এই অঙ্কগুলো কিন্তু আমরা 4 ঘন্টায় পূর্ণ হয়, 6 ঘন্টায় পূর্ণ, এগুলো 1 ঘন্টায় কত পূর্ণ এইভাবে করতে পারি, কিন্তু সেটা একটু অনেকটা সময়ের ব্যাপার। যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি করতে হবে, তো আমরা কিভাবে করবো একটু দেখো। এই প্রথমে 4, 6 আর এই 8, এই তিনটে সংখ্যাকে প্রথমে কি করবো, গুণ করব। এইবার দেখো, এই দুটো নল দিয়ে ভরছে আর এইটা দিয়ে কিন্তু খালি করছে। তাহলে কি করব, এই যে ভরছে যে নলটা, একটা ভরছে নল দিয়ে আর একটা যে খালি হচ্ছে, এই দুটো গুণ করবো। একবার দেখো, 4 গুণ 8 লিখলাম, যোগ চিহ্ন দেবো মাঝখানে। এবার 6 গুণ 8 লিখলাম। এইবার কি করবো, যেহেতু খালি হয়, তাহলে আমরা জানি যে একটা দিয়ে ভরলে একটা দিয়ে যদি খালি হয় তাহলে একটা মাইনাস চিহ্ন আসে। তাহলে আমরা এই মাইনাস চিহ্ন দিলাম লাস্টে। গিয়ে কি করবো, এই যে দুটো নল দিয়ে ভরছিল সেই দুটোর কিন্তু বিয়োগ করবো। তাহলে 4 গুণ 6, তাহলে কি পেলাম দেখো, 4 ছক কত, 24। 24-এর সাথে তোমরা 8 গুণ করলে কত হবে, 4 8 32 2, আর আমার 3, আর 2 16 3 19, 192। এইটা 192 লিখে রাখলাম। এবার নিচে কত লিখবো, 4 32, 6 48, মাইনাস 4 ছক কত, 24। তাহলে দেখো 192, আর এদিকে কত থাকছে, 48 আর 2 50, 80, 80 থেকে 24 বাদ দিয়ে থাকে কত, 56। 4 দিয়ে কাটি, 4 14, 4 4 16, 3 4 32। আবার যাবে 2 দিয়ে দাও, 7, 2 দিয়ে দিলে কত হবে, 24। তাহলে কত থাকছে, 24/7। তাহলে 3 7 কত, 21। কত কি 3, এই 3 আর এই হচ্ছে 7। তাহলে 3 পূর্ণ 3 এর 7, এইটা হচ্ছে বেরিয়েছে অ্যান্সার, তাই তো? কোথায় আছে অপশন, অপশন এ। তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 2 দাগ কি আছে দেখি। একজন দোকানদার একটি রেডিওর ধার্য মূল্যের উপরে 20% ছাড় দেওয়ার পর অতিরিক্ত 12% ছাড় দিয়ে 704 টাকায় রেডিওটি বিক্রয় করেন। বলছে রেডিওটির ধার্য মূল্য কত, এটাই জানতে চেয়েছে। দেখো, প্রথমে পরপর এই যে দুটো ছাড়, একটা 20% একটা 12%, প্রথমে কি করতে হবে, দেখতে হবে মোট কত পার্সেন্ট ছাড় দিয়েছে। তাহলে প্রথমে আমাদের এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাকে আগে যোগ করো, কত পেলাম, 32। দুটো সংখ্যাকে গুণ করে 100 দিয়ে ভাগ করো, 12 দুগুণে কত, 24। 240-কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 2.4। এই 2.4 হচ্ছে মাইনাস করে দাও, কত থাকে, 6, হাতে আমার 1, 2 রেখে 3, 3 থেকে 12 হবে 9, হাতে আমার 1, 3 থেকে 1 বাদ দিলে এই, অর্থাৎ 29.6, অর্থাৎ 29.6, এইটা হচ্ছে টোটাল ছাড় দেওয়া হয়, তাই তো? তাহলে দেখো 100 ছিল, তার থেকে যদি 29.60, 6 মানে হচ্ছে 60, 0 4, হাতে আমার 1, 9 রেখে দাও, 10 10 মিলে গেল 0, হাতে আমার 1, 2 রেখে 3, অর্থাৎ কি দাঁড়াবে, এই শূন্যটা না দিলে হবে 70.4। এইটা থাকছে এখনো। তাহলে এইটা মানি হচ্ছে এই 704। তাহলে আমরা লিখতেই পারি 70.4 সমান সমান 704। 1 সমান সমান কত হবে, 704 বাই 70.4, আর 100 কত হবে, 704 ইন্টু 100 বাই 70.4। দশমিক তুলে দিয়ে এখানে 10 লিখবো। দেখো, এই 704 এই 704 কাটাকাটি যায়, তাহলে এখানে 100 আর এখানে 10, তার মানে 1-এর পরে 3টে শূন্য। তাহলে আমাদের কি জানতে চেয়েছিল, রেডিওটির ধার্য মূল্য কত। তাহলে আমাদের কত বেরোলো, 1000। অর্থাৎ কোথায় আছে অপশন, অপশন সি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ কি আছে দেখি। ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি সমান সমান বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি, এটা জানতে চেয়েছি। দেখো, এই টাইপের অঙ্কগুলো যখনই বলবে, যেটা বলবে তাকে তুমি 100 ধরো, ক্রয় মূল্যকে তুমি 100 ধরো, ক্রয় মূল্য 100। এইবার দেখো, যদি ক্রয় মূল্য 100 হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য বলি লিখি, বিক্রয় মূল্য কত হবে আমাদের, 90 হবে। কারণ আমাদের কি বলছে, ক্রয় মূল্যের উপর 10% করতে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমি বিক্রয় করেছি কত, 90 টাকায়, তার মানে আমার এখনো ক্রয় মূল্যের দাম উঠেনি। তার মানে আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার 10 টাকা ক্ষতি, অর্থাৎ 10% ক্ষতি হচ্ছে, তাই তো? তাহলে যে ক্ষতিটা হচ্ছে সেটা আগে লিখলাম,
কার উপরে বলেছে? বিক্রয় মূল্যের উপরে। যার উপরে বলবে সে নিচে যাবে, ইন্টু 100, গুণ চিহ্ন দিয়ে 100 দেবো। দেখো এই 0 0 কেটে দিলাম, তাহলে 100 বাই 9, 9 11 99, 11 পূর্ণ 1-এর 9%। তাহলে কি বলছে? বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি? 11 পূর্ণ 1-এর 9% ক্ষতি। কোথায় আছে? অপশন সি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ কি আছে? কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 50.50 টাকা এবং সরল সুদ 50 টাকা হলে সুদের হার কত, এটা জানতে চেয়েছে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে আমরা কত পেয়েছি? 50.50 টাকা, সরল সুদে কত পেয়েছি? 50 টাকা। বলছে তাহলে সুদের হার কত? দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 50 পয়সা আমরা জানি। একে কি করব? সবসময় 2 দিয়ে গুণ করব, করে দেখো সরল সুদ কত আছে, যে টাকাটা আছে সরল সুদ ওটা নিচে লিখবো, ইন্টু 100 করে দেবো। তাহলে এইটা কেটে দিলাম, 50 দুগুণে কত? 100। তাহলে এখানে কি থাকছে দেখো, 2, 50.50 থেকে 50 বাদ দিলে থাকে 0.50, আর এখানে থাকছে গুণ 2। তাহলে 2 দুগুণে কত? 4, 4 এবার 50 পয়সা গুণ হবে, মানে 2 দুগুণে 4-এর সাথে যদি তুমি 0.5 গুণ করো তাহলে তোমার কত আসবে? 2 আসবে। তাহলে কত পেলাম আমরা? সুদের হার কত পেলাম? 2, অর্থাৎ 2%। অপশন কোথায়? অপশন এ। নেক্সট 5 দাগ কি আছে দেখি। গৌতম 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে রবি তার সঙ্গে যোগ দেয়। বলছে বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে গৌতমের লভ্যাংশ কত? দেখো প্রথমে আমরা গৌতম ও রবির মূলধন অনুপাত বের করি। মূলধনের অনুপাতটা বের করি। দেখো গৌতম 25,000 টাকা নিয়ে আসে, ওর টাকাটা কিন্তু পুরো 12 বছর ধরেই খাটে। রবি 30,000 টাকা নিয়ে আসে, 3 মাস পরে আসে, তার মানে 9 মাস ধরে খাটে, পুরো টাকাটা 9 মাস ধরে খাটে। তাহলে 25 আর 12, 25 10 কাছে 250, তার মানে 300 পরে 3টে 0। এইটা কত হবে? 3 নং 27, 1 2 3 4 0, 1 2 3 4 0, 1 2 3 4, 1 2 3 4। তাহলে কত থাকছে? 30, 27, 3 10 কে 30, 10 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, 3 10 কে 30, 3 নং 27। তাহলে গৌতম ও রবির মূলধনের অনুপাত কত বেরোলো? 10:9। এইবার কি বলছে? টোটাল অর্থাৎ মোট লাভ হয়েছে কত? 19,000 টাকা। কারটা জানতে চেয়েছে? গৌতমেরটা। তাহলে গৌতমের লভ্যাংশ কত? গৌতম পাবে কত? গৌতম কত? মোট কত আছে? 19,000। গৌতমের অনুপাত কত? 10। কতর মধ্যে 10 আর 9 কত? 19। এই 19 দিয়ে কাটাকাটি করবো। 19 অক্ষে 19, 1000, 10 অক্ষে 10, অর্থাৎ 10,000। তাহলে কোথায় আছে অপশন? অপশন সি। অপশন সি আছে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কি আছে দেখি। বৃত্তের পরিধি 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, এটা জানতে চেয়েছে। খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা খুবই আসে এই অঙ্কগুলো। দেখো এই যে বৃত্তের পরিধি বলেছে 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। যখন এই ক্ষেত্রফলের কথা বলবে, দেখো এখানে সংখ্যা কত? একটাই তো। কি করবে দেখো, প্রথমে 25 প্লাস 25 কত হয়? 50। আর দেখো এই 25 গুণ 25 সবসময় 100 দিয়ে তাকে ভাগ করব। তাহলে দেখো 25 25 কত হয় আমরা জানি? 625। তাকে 100 দিয়ে ভাগ করলে হবে কত? 6.25। তাহলে এই 6.25 যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? যেহেতু বৃদ্ধি পাবে বলেছে। দেখো তাহলে কি হবে? 5 2 6 5, অর্থাৎ 56.25, তাই না? অর্থাৎ 56.25 বলতে পারো তোমরা এটা। তাহলে কোথায় আছে অপশন? অপশন বি, এটাই হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগ। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা আমি যদি এইটুখানি দিয়ে যদি আমরা অঙ্কটা শেষে গিয়ে বলতাম যে ট্রেনটির গতিবেগ কত, তাহলে কিভাবে বের করতাম? আমরা জানি একটা ট্রেন একটা সেতুকে বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে সেতুটার নিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং তার সাথে আছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, তাই তো? তাহলে আমরা এখানে
সেই দুটো সংখ্যা, সেই দুটো যে মানে দৈর্ঘ্য থাকবে সেই দুটোকে আগে যোগ করতে হয় আমাদের। তাহলে 150 প্লাস 500 মিটার, কি বললাম, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, এই দুটোকে যোগ করতে হয়। তাহলে কত পেলাম? 650 মিটার। দেখো এই 650 মিটার কিন্তু সে অতিক্রম করেছে কত? 30 সেকেন্ডে। তাহলে এই 650কে যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা? গতিবেগ পাবো, এবং সেটা পাবো মিটার পার সেকেন্ডে। কেন? কারণ আমরা মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করেছি, তাই গতিবেগ পাবো মিটার পার সেকেন্ড। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, পেতাম 65/3, এটা কিন্তু মিটার পার সেকেন্ড। কি বললাম আমি? যে এটা যদি আমরা গতিবেগটা, ট্রেনের গতিবেগটা শুধু জানতে চাইতাম কিলোমিটার পার আওয়ারে, তাহলে কি করতাম? দেখো এইখান থেকেই করে দিই আমি 65/3 ইন্টু 18/5। কেন 18/5 দিয়ে গুণ করলাম? শোনো, দেখো কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর যদি মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। আমরা এখন মিটার পার সেকেন্ডে আছি, কিলোমিটার পার আওয়ারে যাবো, তাহলে 18/5 দিয়ে গুণ করবো। 5 13, আর এটা হচ্ছে 6, এই হ্যাঁ 3 6 18, মানে 6 3 কত? 78 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু তার গতিবেগ, ট্রেনটার গতিবেগ, এবং কিলোমিটার পার আওয়ার অর্থাৎ কিমি পার ঘন্টাতে। কিন্তু কিন্তু আমাদের কাছে এইটা জানতে চাইনি, এটা আমরা বের করলাম। যদি জানতে চাইতো তাহলে কিভাবে বের করতে হয় সেটা দেখালাম। আমরা এখানেই থাকি 65/3 মিটার পার সেকেন্ড, এখান থেকেই আমাদের এই গতিবেগটা লাগবে। কারণ দেখো এখানে কিন্তু সব সেকেন্ড চেয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে কিলোমিটার পার ঘন্টায়, কিমি পার ঘন্টায় নেওয়ার দরকার নেই। পরের লাইনটা পড়ি, ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে, তাই না? তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো সেই 150 মিটার, প্লাস এদিকে কত? একটা ট্রেন 370 মিটার দিকে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তাহলে 370 কত হবে? 0 7 5 12 2 তোমার 1 3 1 4 1 5, অর্থাৎ টোটাল হচ্ছে 520 মিটার। দেখো এই 520 মিটারটা, এই 520 মিটার কত গতিবেগে যাবে? 65/3 মিটার পার সেকেন্ডে। কারণ এটা মিটার, তাহলে আমাকে মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 65/3 লিখলাম, তাই না? তাহলে আমরা লিখতেই পারি 520 ইন্টু 3/65। এইবার দেখো 5 দিয়ে কাটি, 5 13, আচ্ছা 5 অক্ষে 5, 0 4 5 20, 8 13, তাহলে কত থাকছে? 3 8 4, 8 আর 3, 3 8 কত? 24 সেকেন্ড আছে উত্তর, 24 সেকেন্ড। কোথায় আছে অপশন? অপশন এ, তাহলে অপশন এ আছে রাইট অ্যান্সার। নেক্সট আড্ডা কি আছে দেখি। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 14 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ কত আছে? 2 কিমি পার ঘন্টা। নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি জানতে চেয়েছে। আচ্ছা কি কি দেওয়া আছে আগে দেখি। অনুকূল, আমি শুধু অনু বলে লিখলাম, হ্যাঁ। কত? 14 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ কত আছে? স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। কি জানতে চেয়েছে? প্রতিকূলের বেগ, আমি প্রতিকূল বলে লিখি। প্রতিকূল জানি না, এক্স এক্স কিমি পার ঘন্টা বলে লিখি। এবার দেখো প্রতিকূলের সূত্র কি। প্রতিকূলের সূত্র হচ্ছে প্রতিকূল স্থির জল মাইনাস স্রোতের বেগ, এটা হচ্ছে প্রতিকূলের সূত্র। স্থির জল মানে স্থির জলে নৌকার গতিবেগ, আমি পুরোটা লিখলাম না। স্থির জল মাইনাস স্রোতের বেগ। দেখো তো প্রতিকূলের মানটা বের করতে গেলে আমাদের স্থির জলটা দরকার, আমাদের কাছে তো স্থির জল নেই। তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে কি বের হবে না? হবে। কিভাবে হবে? দেখো আছে কি, স্রোতের বেগ তো আছে, এখানে তো স্রোতের বেগের মান দেওয়া আছে। তাহলে আমরা স্রোতের বেগের সূত্র লিখি। স্রোতের বেগ, দেখো কি নেই প্রথমে ভালো করে বোঝো, স্থির জলটা নেই। স্থির জলটাকে বাদ দিয়ে আমরা কি করলাম, যেটা আছে ওকে ধরে কাজটা আমাকে সম্পন্ন করতে হবে। কি আছে? স্রোতের বেগ। স্রোতের বেগের সূত্র কি আমরা জানি? অনু মানে অনুকূল, প্রতি মানে হচ্ছে প্রতিকূল, বাই 2, এটা হচ্ছে স্রোতের বেগের সূত্র। অনু মাইনাস প্রতি বাই 2। এই দেখো মানগুলো আমরা বসাই এখানে। স্রোতের বেগ মান দেওয়া আছে কত? 2 সমান সমান অনুর মান দেওয়া আছে কত? 14 মাইনাস প্রতিকূল নেই, এক্স ধরে নিলাম, বাই 2। দেখো আমরা কোনাকুনি গুণ করতে পারি, 2 দুগুণে কত?
4 সমান সমান কিছু নেই, এখানে 1 আছে, তাহলে 1 দিয়ে একে গুণ করলে ওইটাই থেকে যাবে 14 মাইনাস এক্স। দেখো এই 4 এইটা দিকে নিয়ে আসলে -14 সমান সমান মাইনাস এক্স, তাহলে কি থাকলো পরে -4 -14, তাহলে কি থাকবে -10 সমান সমান মাইনাস এক্স। কেটে গেল, এটা কিন্তু কেটে গেল, সুতরাং এক্স সমান সমান কি দাঁড়ালো 10। এক্স কি ধরেছিলাম আমরা প্রতিকূল। কোথায় আছে অপশন? অপশন বি, দেখো 10 কিমি পার ঘন্টা। নেক্সট 9 দাগ কি আছে দেখি। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 3:4:10। মুদ্রাগুলির মোট মূল্য 102 টাকা। 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো একটা বাক্সের মধ্যে তাহলে কি কি আছে, 1 টাকার একটা নোট আছে, 50 পয়সা আছে, 10 পয়সার মুদ্রা আছে। 1 টাকার নোট বা 1 টাকার কয়েন ধরো, যেহেতু এখানে সব কটাই মুদ্রা আছে, 1 টাকার কয়েন একটা, 50 পয়সা 10 পয়সা। তাহলে অনুপাত কি বলছে, 1 টাকা আছে 3টে, 50 পয়সা আছে 4টে, আর 10 পয়সা আছে 10টা। তাহলে আমাদের কি জানতে হবে, ফার্স্ট আছে মোট মুদ্রার সংখ্যা। মোট মুদ্রার সংখ্যা তোমরা কিভাবে বের করবে, দেখো এটা প্রথমে কত টাকা আছে, মোট আছে 102 টাকা। এই 102 টাকা তুমি উপরে লেখো ফার্স্ট। দেখো 1 টাকা আছে কটা, 3টে, তাহলে 1 টাকা 3টে প্লাস 50 পয়সা 4টে, তাহলে 50 পয়সা কটা আছে 4টে, 10 পয়সা কটা আছে 10টা। দেখো কেন পয়েন্ট দিয়ে করলাম, দেখো 50 পয়সা, যেহেতু এটা টাকা 102টা টাকা, তাহলে 50 পয়সাকে টাকায় কনভার্ট করতে হবে। তাহলে এই 50 পয়সাকে আমরা কিন্তু 0.5 বা 0.50 লিখতে পারি। 10 পয়সাকে আমরা কি লিখতে পারি, 0.10 বা 0.10 বা 0.50, এগুলো তোমরা কিন্তু 50 পয়সা বা 10 পয়সার ক্ষেত্রে এইভাবে তোমরা টাকায় কনভার্ট করতে পারো। আর কি করতে হবে আমাদের, দেখো কতগুলো মুদ্রা আছে, মুদ্রা অনুপাতগুলো কি কি আছে, 3:4:10, এগুলোকে যোগ করে দাও। এইবার দেখো কি দাঁড়াবে, 102 বাই 3 অক্ষে কত 3 প্লাস 4টে 50 পয়সা গুণ করলে কি হয়, অর্থাৎ 2 টাকা হয়। আচ্ছা 10টা 10 পয়সা হচ্ছে মিলে 1 টাকা হয়, গুণ 10 আছে 14 আর 3 কত 17 হয়। তাহলে 102 3 আর 2 5 আর 1 6 ইন্টু 17, 6 দিয়ে যদি আমি কাটি, 6 আর 6 4 6 7 42 17, তাহলে 17 গুণ করলে কত পাবো, 289টি মুদ্রা পাবো। এটা হচ্ছে মোট মুদ্রা, এটা হচ্ছে আমরা মোট মুদ্রা বের করলাম। এইবার দেখো আমাদের কাছে মোট মুদ্রা জানতে চাইনি, যদি মোট মুদ্রা জানতে চাইতো তাহলে এটা অ্যান্সার। আমাদের কাছে জানতে চাইছে 10 পয়সার মুদ্রা, তাহলে 10 পয়সার মুদ্রা কটা আছে দেখি। টোটাল মুদ্রা পেয়ে গেছি 289 ইন্টু 10 পয়সার অনুপাত কত 10, উপরে 10, আর এই 3টে যোগ করলে কত হবে, 10 আর 4 14 আর 3 কত 17। এই 17টাকে বলা হয় অনুপাত, অর্থাৎ আনুপাতিক যোগফল। দেখো এই 17 দিয়ে 17 যদি কাটি, এই 289কে যদি 17 দিয়ে কাটি, তাহলে পাবো কত 17। তাহলে 17 আর 10 গুণ করলে কত পাবো 170, অর্থাৎ 10 পয়সা কটা আছে 170টি। কোথায় আছে অপশন, অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এই অঙ্কগুলো পরীক্ষা দেয়, যে কোনো পরীক্ষায় তুমি পাবে। আর সামনে তো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের পরীক্ষা আছে, স্কুলের যে সমস্ত হাই স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে, সে সমস্ত পরীক্ষাও কিন্তু এই টাইপের অঙ্ক আসতে পারে। তার জন্য আমি অঙ্কটা সেট করেছি। দেখো পরীক্ষার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে যারা পরীক্ষা দেবে, দেখো সময় কিন্তু আর 3 মাস ধরে নিতে পারো, 3 মাসেরও কম। দেখো এখনো আমি এই অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে দিতে পারি, যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব স্পিডে করে দিতে পারি এবং অনেক শর্টকাট পদ্ধতিতে করতে পারি। কিন্তু কেন করছি না, তার কারণ এখনো যে সময় আছে, তোমরা যদি ভালোভাবে যে অঙ্কের সেটগুলো তৈরি করছি, সেই অঙ্কগুলো তোমরা বারবার বারবার করে করো, দেখবে তোমাদেরও কিন্তু খুব একদম 1 মিনিট সময়ের আগে হয়ে যাবে। ঠিক আছে, এক একটা অঙ্ক খুব তাড়াতাড়ি করা যাবে। অর্থাৎ অঙ্কর যদি তুমি ভালো করে বেসটা জানো, তাহলে শর্টকাট পদ্ধতি কারোর তোমাকে শেখাতে হবে না, তুমি নিজেই কিন্তু সেই অঙ্কের শর্টকাট পদ্ধতিতে অঙ্কগুলো করে ফেলতে হবে। অর্থাৎ অঙ্কের বেসটা আগে জানার দরকার।
তো যাই হোক, আমরা আমরা মূল পয়েন্টে আসি, অর্থাৎ 10 দাগ কি আছে দেখো, 50টা স্বাভাবিক সংখ্যার গড়। দেখো 50টা স্বাভাবিক সংখ্যার গড়ের অঙ্ক। দেখো গড়ের নিয়ম কি? গড়ের নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা থাকে ততগুলো সংখ্যার যোগফল, আর যতগুলো সংখ্যা থাকে তত দিয়ে তাকে ভাগ করতে হবে। 50টা সংখ্যা থাকলে 50টা সংখ্যা প্রথমে লিখতে হবে, 50 দিয়ে ভাগ করতে হবে। আবার অনেক কি আছে, এর জন্য অনেকে অনেক রকম সূত্র মুখস্থ করে, কিচ্ছু করার দরকার নেই। দেখো 1 থেকে 50 তো বলেছে আমাদের, না 1 থেকে তো 50 বলেছে, 50 1 থেকে 50 অব্দি লেখা সম্ভব নয়, কিন্তু আমি 1 আর এই 50 তো লিখতে পারি, 1 যোগ 50 এই দুটো সংখ্যা তো লিখতে পারি। কি বলেছি, যতগুলো সংখ্যা নেবো ততগুলো সংখ্যাই যোগ করব। যোগ করেছি, দেখো 1 নিয়েছি আর 50 নিয়েছি, মাঝখানে কোনো সংখ্যা নেই। দেখো কত সংখ্যা নিয়েছি, দুটো, 2 দিয়ে ভাগ করো। দেখো 51 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাই, 25.5 পাই, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে? অপশানে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 11 দাগ কি আছে দেখি, ইউবি নল দুটি একটি ট্যাঙ্কে যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি নল দুটি প্রতি 1 ঘন্টা অন্তর, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, খোলা থাকে তবে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষার সামনের যে পরীক্ষা আছে আসতেই কিন্তু পারে নল চৌবাচ্চার একটা অঙ্ক। এবার তোমাদের দেখে কি বলছে, দেখো যদি নল দুটি প্রতি 1 ঘন্টা অন্তর খোলা থাকে বলেছে, তাই না? যদি নল দুটো 1 ঘন্টা অন্তর, অর্থাৎ এই 1 ঘন্টা কাজ করেছে তো 1 ঘন্টা কাজ করেছে, তাহলে প্রতি 2 ঘন্টায় কতটা পূর্ণ হয়? প্রতি 2 ঘন্টায় পূর্ণ হয় 4 যোগ 5, 4 গুণ 5, অর্থাৎ 9/20 অংশ। ভালো করে বুঝবে এটা। এবার দেখো অতএব আমরা কিন্তু লিখতেই পারি 4 ঘন্টায় পূর্ণ হয়, 4 ঘন্টায় কতটা পূর্ণ হয়, 2 ইন্টু 9/20। কেন 4 ঘন্টায় 2 কি লিখলাম? দেখো যখন 4 ঘন্টা কাজ করবে তখন এ দুবার কাজ করবে, এ দুবার কাজ করবে, তাই না? তাহলে এবার এখান থেকে আমরা তাই 2 দিয়ে গুণ করলাম, 2 গুণ 9/20, 2 দিয়ে কাটলে কত পাবো, 10। তাহলে 9/10 অংশ পূর্ণ হবে। দেখো চলে, অতএব 4 ঘন্টা আমাদের কিন্তু 9/10 অংশ পূর্ণ হয়ে গেছে। তাহলে বাকি থাকছে কত ট্যাঙ্কটার, এখনো দেখি বাকি থাকে কত, 1 মাইনাস 9/10। সবসময় আমরা ট্যাঙ্কটাকে, পুরো ট্যাঙ্কটাকে 1 অংশ ধরেছি, তাহলে এখান থেকে কত অংশ পড়ে থাকছে, 1/10 অংশ। এগুলো কিন্তু আর বাচ্চাদের মতন বিয়োগ করবে না, কারণ দেখো এখানে যদি 1 থাকে তাহলে দেখতে হবে এখানে 10, এখানে নিচে কি আছে আর উপরে কি আছে, দুটোর মধ্যে ডিফারেন্স করবে। 10-এর থেকে 9 বাদ দিলে থাকে তো 1, আর নিচে 10 আছে, 10 লিখে দেবো। তাহলে দেখো এই অংশটা কে পূর্ণ করবে, এ পূর্ণ করবে। তাহলে এ 1/10 অংশ পূর্ণ করে কত ঘন্টায়, দেখো পুরোটা 4 ঘন্টা পূর্ণ করে, তাহলে 1/10 অংশ পূর্ণ করবে 1/10 গুণ 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ 2/5 ঘন্টায়। এইবার দেখো পুরো ট্যাঙ্কটা কতক্ষণে পূর্ণ হবে, তাই না? পুরো ট্যাঙ্কটি পূর্ণ হবে পুরো ট্যাঙ্কটি পূর্ণ হবে, দেখো এখানে কিন্তু 4 ঘন্টা কাজ করেছে, এই 4 প্লাস এই 2/5, তাই না? তাহলে কি হবে, 4 পূর্ণ 2/5, প্লাস থাকলে আমরা এইভাবে লিখে দিতে পারি 4 পূর্ণ 2/5 ঘন্টা। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12 দাগ, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তবে তার মাসিক আয় কত? দেখো ধরি আয়, মাসিক আয় x টাকা, তাহলে 3 মাসে আয় করে কত, 3x টাকা, তাই না? 3 মাসে আয় করে কত, 3x টাকা। দেখো এই 3x টাকাটাই কিন্তু সে 4 মাস ধরে ব্যয় করে, তাহলে 1 মাসে ব্যয় করে কত দেখি, 3 মাস ধরে যা টাকা ইনকাম করে 4 মাসে সেটা ব্যয় করে। তাহলে এইটা হচ্ছে 1 মাসের ব্যয়, এইটা হচ্ছে 1 মাসের আয়। তাহলে আয় থেকে ব্যয় বাদ দাও, তাহলে কি পড়ে থাকবে, সঞ্চয়, 1 মাসের সঞ্চয়।
ফোর, 4x মাইনাস 3x সমান সমান x/4। এই টাকাটা সে সঞ্চয় করে, তাই না? দেখো এটা যদি 1 মাসে সঞ্চয় করে তাহলে 12 মাসে সঞ্চয় করে কত? 3x টাকা। তাহলে 12 মাসে এটা সঞ্চয় করে। দেখো আমাকে বলেছে 12 মাসে অর্থাৎ বাৎসরিক সঞ্চয় তার কত বলেছে? 45,000 টাকা। তাহলে এই 3x টাকা মানে হচ্ছে 45,000। লিখতেই পারি 3x সমান সমান 45,000। তাহলে সুতরাং x সমান সমান আমরা লিখতে পারি 45,000/3। 3 15 45 অর্থাৎ 15,000 টাকা। কোথায় আছে অপশন? অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগ। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 35 ও 420 হলে হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত তাই জানতে চেয়েছে। দেখো এমন দুটো সংখ্যা, তাদের যোগফল, তাদের লসাগু ও গসাগুর মান দেওয়া আছে। গসাগু কত? 35 আর লসাগু কত? 420। এই বলছি এমন দুটি সংখ্যা যে সেই সংখ্যা দুটির যোগফলটা বের করতে বলেছে, তাই তো? দেখো প্রথমে আমরা যে সংখ্যা দুটো বলেছে তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল বের করি। সংখ্যা দুটির অনুপাতের গুণফলটা বের করার চেষ্টা করি আগে। অনুপাতের গুণফল, অনুপাতের গুণফলটা কি করে বের করবো আমরা? গুণফলটাকে কি করবো? দেখো এই যে লসাগুটা দেওয়া আছে কত আছে? 420। একে আমরা 35 দিয়ে ভাগ করব। 12 35 120 অর্থাৎ 12। 12টাকে আমরা 3 গুণ 4 করতে পারি, 3 4 12 ভাঙাতে পারি। 6 2 12 হয়, কিন্তু 6 আর 2 পরস্পর মৌলিক সংখ্যা না, আর 1 আর 12 আমরা ধরবো না যেহেতু সর্বনিম্ন বলেছে। দেখো 3 আর 4, এইবার দেখো ভালো করে বোঝো। তাহলে আমাদের কি সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল, সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফলটা বের করব। কি করে করব দেখো এবার আমরা এই যে 3:4, দেখো এই যে 3 গুণ 4 লিখেছি, 3 4 এটাকে আমরা লিখতে পারি 3:4 লিখতে পারি। তাহলে এই 3 যোগ 4 সবসময় গসাগু যে সংখ্যাটা থাকে তাকে দিয়ে গুণ করতে হয় 35। তাহলে কত পেলাম? 7 গুণ 35। 5 7 35 5 আর আমার কত? 3 3 7 21 3 কত? 24, 245। অর্থাৎ যে সংখ্যা সেই সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল হচ্ছে 235। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি ঘনকের এক পাশের পরিধি 20 সেন্টিমিটার হলে তার আয়তন কত ঘন সেন্টিমিটার এটাই জানতে চেয়েছে। তাহলে দেখো কি বলছে? ঘনকের এক পাশের পরিধি লিখতেই পারি ঘনকটির এক পাশের পরিধি, ঘনকটির এক পাশের পরিধি সূত্র কি? 4 ইন্টু বাহু। তাহলে আমাদের বলতেই পারি 4 ইন্টু বাহু, পরিধির মান দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার, 20। তাহলে বাহু সমান সমান আমরা লিখতে পারি 20/4, 4 5 20। তাহলে 5, তাই তো? 5 সেন্টিমিটার হবে, 5 সেন্টিমিটার। এবার দেখো ঘনকের আয়তন, আয়তনের সূত্র, আয়তন সমান সমান আমরা লিখতে পারি বাহু কিউব। বাহু কত? 5, তার কিউব। 5 5 25, 5 25 125। 125 ঘন সেন্টিমিটার, এটা হবে অ্যান্সার। তাহলে কোথায় আছে অপশন? অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। খুবই সোজা অঙ্ক, দুই একবার প্র্যাকটিস করো দেখবা আরামসে চলে আসবে। নেক্সট 15 দাগ। আজকের সেটের একদম শেষ অঙ্ক। আজকে আমি 15টা অঙ্ক নিয়েই এসেছি, নেক্সট দিন আরো বেশি করেই নিয়ে আসবো। যেরকম আগে 20টা করে সেট করছিলাম সেরকম 20টা করে সেট নিয়ে আসবো, কিন্তু আজকের সেটে কিন্তু 15টাই অঙ্কই আছে। এই 15টা অঙ্ক কিন্তু তোমরা বাড়িতে বসে একবার দেখো, 1 2 বার করে দেখো, দেখার পরে তারপর আবার প্র্যাকটিস করো। দেখবে এরকম ভাবে যদি সেটগুলো বারবার প্র্যাকটিস করো, সামনের পরীক্ষা কিন্তু অঙ্ক নিয়ে আশা করি কোনো রকম সমস্যা থাকবে না। তো যাই হোক, আসি শেষ অঙ্ক কি আছে। বলছে কোন সংখ্যাকে 221 দিয়ে ভাগ করলে 64 ভাগশেষ থাকে। কোন সংখ্যাকে, দেখো ছোটবেলায় ভাগ করা শিখেছিলাম ভাবে, কোন সংখ্যাকে 221 দিয়ে ভাগ করলে
কোনো সংখ্যা কি আছে? কোনো সংখ্যা নেই, নেই তো নেই। এবার কি বলছে 64 ভাগশেষ থাকে, এই আছে 64 ভাগশেষ থাকে। কি বলেছে দেখো, বলছে ওই সংখ্যাটিকে মানে এই 64টিকে 13 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটাই জানতে চেয়েছে। 4 13 কত আমরা জানি 52, তাহলে কত ভাগশেষ থাকবে 12। কোথায় আছে অপশন? অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার।